যে আমাদের হাতে 12টি তদন্ত প্রতিবেদন জমা হয়েছে। আমরা আপনাদেরকে অবহিত করেছিলাম যে এই 12টা প্রতিবেদন আমরা পর্যালোচনা করে পর্যায়ক্রমে আমরা ফরমাল চার্জ দাখিল করব। তারই ধারাবাহিকতায় আমরা একটি ফরমাল চার্জ ইতিপূর্বে আমরা দাখিল করেছি। আজকে আমরা 2টি ফরমাল চার্জ আমরা ট্রাইব্যুনাল 2-তে দাখিল করেছি। একটি হচ্ছে, আপনারা জেনে থাকবেন যে বাংলাদেশের এই জুলাই আন্দোলনের সময় অত্যন্ত হৃদয় বিদারক যে ঘটনাটা ঘটেছিল, আহসাবুল ইয়ামিন, আপনারা সকলে তার নাম জানেন, যাকে একটা এপিসিতে গুলি করে উপর থেকে ফেলে দেওয়া হয়েছিল এবং টেনে হিসড়ে তাকে নিয়ে হাসপাতালে রাস্তার ওই পারে ফেলে দেওয়ার পর সেখান থেকে লোকজনের সহায়তা তাকে হাসপাতালে নেওয়া হয় এবং সেখানে আহসাবুল ইয়ামিন মৃত্যুবরণ করেন। এই হৃদয় বিদারক দৃশ্যটি সারা পৃথিবীতে তখন বিবেকে নাড়া দিয়েছিল। এই ঘটনার পরিপ্রেক্ষিতে আজকে আমরা ফরমাল চার্জ দিয়েছি। 19 জন আসামির বিরুদ্ধে ফরমাল চার্জ দিয়েছি। আমি নামগুলি আপনাদের অবগতির জন্য বলি: আবদুল্লাহ হেল কাফি, সাইফুল ইসলাম, নুরুল ইসলাম, আসাদুজ্জামান রিপন, শহীদুল ইসলাম শাহজামান, এম সায়েদ রনি, মোহাম্মদ আলী, সোহেল মিয়া, মাহফুজ মিয়া, মঞ্জুরুল আলম রাজীব, আতিকুর রহমান আতিক, ফখরুল আলম সমর, মেহেদি হাসান তুষার, রাজু আহমেদ ফরিদ, জামান খান, মিজানুর রহমান ওরফে জিএস মিজান, শরীফুল আশরাফুল আলম বাবুল, এই 19 জনের বিরুদ্ধে আমরা আমাদের ইনভেস্টিগেশন এজেন্সি তাদের বিরুদ্ধে প্রাথমিক অভিযোগ পাওয়ার পর আমার কাছে রিপোর্ট দাখিল করে এবং সেই অনুযায়ী আমি তাদের বিরুদ্ধে আমি নিজে বাদী হয়ে আজকে ফরমাল চার্জ দাখিল করলাম। মাননীয় ট্রাইব্যুনাল এবং অত্যন্ত আবেগ আপ্লুত হয়ে তারা এই ভিডিও ফুটেজটি দেখেছেন এবং এই আসামিদের বিরুদ্ধে ট্রাইব্যুনাল অভিযোগ আমলে নিয়েছেন এবং আমাদের প্রেয়ার অনুযায়ী যারা ইতিমধ্যে গ্রেফতার আছে তাদেরকে এই মামলায় সনেরেস্ট করেছেন, যারা পলাতক আছে তাদের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা দিয়েছেন। আগামী 25/8-26 তারিখে এটি পরবর্তী এই প্রতিবেদন এক্সিকিউশন রিপোর্টের জন্য দিন ধার্য করেছেন। আরও একটা হৃদয় বিদারক ঘটনা যেটা সারা দুনিয়ার মানুষ জানে, আপনারাও জানেন, এবং সেটি হচ্ছে যে কক্সবাজারে কাউন্সিলর একরাম, বহুল প্রতীক্ষিত এই ঘটনাটা, যে ঘটনাটা 2018 সালে 26শে মে রাতে এই হৃদয় বিদারক ঘটনাটি ঘটেছিল। যে আপনারা জানেন তৎকালীন ফ্যাসিস্ট সরকার তারা যে মতের মানুষই হোক না কেন, যখনই তাদের মতের বিরুদ্ধে আচরণ করত তখনই তাদেরকে বিভিন্ন ট্যাগ দিয়ে তাদেরকে টার্গেট করে অপহরণ করা হতো। পরবর্তীতে তাদেরকে কাউকে আয়নাঘরে বন্দি করা হতো অথবা কাউকে ক্রসফায়ারের নামে হত্যা করা হতো। এরকমই একটি ঘটনা হচ্ছে আমাদের তৎকালীন কাউন্সিলর একরাম হত্যা মামলা। একরামের মোবাইল ফোনটা সুইচ অন ছিল এবং সেই সুইচ অনটা থাকা অবস্থায় তার মেয়েরা এবং তার স্ত্রী এই হত্যাকাণ্ডের এই যে ফায়ারিংয়ের আওয়াজ, তারপরে একরামের যে কথোপকথন, এগুলো সব শুনতে পাচ্ছিল এবং সেটি আমাদের তখনকার কালের কণ্ঠ পত্রিকা একটা নিউজও করেছিল। এই সমস্ত কিছু আমরা আলামত হিসেবে নিয়েছি। এই মামলার মধ্যে প্রত্যক্ষদর্শী সাক্ষী সহ বিভিন্ন সার্কামস্টেন্সিয়াল এভিডেন্স, এগুলোর ভিত্তিতে সুপিরিয়র রেসপন্সিবিলিটি হিসাবে শেখ হাসিনা, আসাদুজ্জামান কামাল, উবায়দুল কাদের, আব্দুর রহমান বদি, সেখানকার একজন কুখ্যাত, আমরা সংসদ সদস্য বলতে লজ্জাবোধ করছি, যিনি মাদক ব্যবসায়ী ছিলেন এবং তার মেটিকুলাস ডিজাইনেই এই বদির পরিকল্পনায় এই ঘটনাটা ঘটেছিল। কারণ এই একরাম ছিল তার প্রতিপক্ষ এবং এটাও আপনাদেরকে একটু অবহিত করে রাখি, এটা পরবর্তীকালে আপনারা হয়তো সাক্ষ্য প্রমাণে আসবে দেখবেন। একরামকে হত্যা করার পর তার সম্পত্তি কিন্তু এই বদি বিভিন্ন কৌশলে আত্মসাৎ করেছিল এবং নেপথ্যের নায়ক ছিল সেই আব্দুর রহমান বদি। তারপরে তৎকালীন র্যাবের মহাপরিচালক বেনজির আহমেদ, কুখ্যাত বেনজির, কর্নেল অবসরপ্রাপ্ত মোহাম্মদ আনোয়ার লতিফ খান তুষার, ব্রিগেডিয়ার জেনারেল তৎকালীন লেফটেন্যান্ট কর্নেল মাহবুব আলম মিনু, ব্রিগেডিয়ার জেনারেল তৎকালীন লেফটেন্যান্ট কর্নেল মিফতাউদ্দিন আহমেদ, মেজর অবসরপ্রাপ্ত রুহুল আমিন ওরফে রাজন, স্কোয়াড্রন লিডার নাজমুস সাকিব ওরফে মাহমুদ ওরফে রাজু এবং লেফটেন্যান্ট কমান্ডার মোহাম্মদ আশিকুর রহমান ওরফে সৈকত। এই হত্যাকাণ্ডের মধ্যে তাদের সম্পৃক্ততা, তাদের সংশ্লিষ্টতা পাওয়ায় তদন্তকারী কর্মকর্তা আমাদের কাছে রিপোর্ট সাবমিট করে সেই রিপোর্টের পরিপ্রেক্ষিতে আমরা আজকে তাদের বিরুদ্ধে ফরমাল চার্জ দিয়েছি
এবং সেই ফর্মাল চার্জের পরিপ্রেক্ষিতে আসামিদের বিরুদ্ধে অভিযোগ আমলে নিয়েছেন। সেখানে বেশ কয়েকজন আসামি গ্রেফতার ইতিমধ্যে আছে, তাদেরকে শোন অ্যারেস্ট করা হয়েছে এবং যারা পলাতক আছে তাদের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা দেওয়া হয়েছে। সেই মামলাটিও আগামী 25 আর 26 তারিখে আপনার পরবর্তী কার্যক্রমের জন্য দিন ধার্য করা হয়েছে। এবং ওবায়দুল কাদের এই ঘটনার মধ্যে তার একটা স্বীকারোক্তি আছে, সেইগুলি সাক্ষীরা বিশেষ করে আমাদের যে একরামের স্ত্রী, তার বক্তব্যের মধ্যে বিস্তারিত ঘটনা আসছে এবং তিনি বলেছেন যে ওবায়দুল কাদের তাকে নিয়ে এসে শেখ হাসিনার সাথে সাক্ষাৎ করে দিয়েছে এবং এই ঘটনাটা ধামাচাপা দেওয়ার জন্য তাকে নির্দেশ দেওয়া হয়েছিল। যাদের বিরুদ্ধে আমাদের অভিযোগ প্রাইমারি ফেসি কেস পাওয়া গেছে তাদের বিরুদ্ধে ফর্মাল অভিযোগপত্র দাখিল করা হয়েছে। আজকে দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তারা যদি এইরকম হত্যাকাণ্ডের সাথে, এরকম নরহত্যার সাথে যদি তারা জড়িয়ে যায় এবং যে নৃশংস হত্যাকাণ্ড, এরকম রাষ্ট্রের সর্বোচ্চ একটা শৃঙ্খলা বাহিনীর পক্ষ থেকে যদি এরকম হত্যাকাণ্ডের ঘটনা ঘটে, তাহলে তো এইটি অত্যন্ত অ্যালার্মিং বলে আজকে ট্রাইব্যুনালের মাননীয় চেয়ারম্যান এটা তার শঙ্কা ব্যক্ত করেছেন। এটার অর্থ হচ্ছে যে আজকে আমরা কি রাষ্ট্র ব্যবস্থা কায়েম করা হয়েছিল, তৎকালীন ফ্যাসিস্ট সরকার এরকম একটা রাষ্ট্র ব্যবস্থা কায়েম করেছিল যে যেখানে মানুষ নিরাপদ আশ্রয়স্থল হিসেবে গণ্য হবে, যেখানে আশ্রয় নিবে, কিন্তু তারাই কিন্তু তাদেরকে নির্বিচারে হত্যা করার মতো তারা ভূমিকা পালন করেছে। এইটাই বলেছে, এটা অত্যন্ত অ্যালার্মিং। মেজর সাজ্জাদ জিয়াউল হাসানের বিরুদ্ধে সাক্ষী দিয়েছে। তিনি বলেছেন অত্যন্ত মর্মস্পর্শী ঘটনা তিনি বর্ণনা করেছেন আজকে ট্রাইব্যুনাল একে। তিনি বলেছেন যে যেদিন তিনি র্যাব 3-তে উনি জয়েন করেছেন, সেই দিনই তাকে বলা হয়েছে যে আজকে একটু অপারেশনে যেতে হবে। সেই অপারেশনের নেতৃত্ব দেয় জিয়াউল হাসান, তৎকালীন ইন্টেলিজেন্স প্রধান। তিনি নেতৃত্ব দেন এবং সেখানে টঙ্গী আহসানুল্লাহ মাস্টার যে ব্রিজ ফ্লাইওভার, সেখানে নিয়ে জিয়াউল হাসান নিজে একজন ভিকটিমকে গুলি করে তাকে নদীতে ফেলে দেয়। এর কিছুক্ষণ পরে আরও একজনকে টেনে হেঁচড়ে নিয়ে যায় এবং সেই যাকে টেনে হেঁচড়ে নিয়ে যায় তাকে আর পরবর্তীতে আর গাড়িতে ফেরত আনা হয় নাই। এরপরে আরও একজনকে একইভাবে গুলি করে হত্যা করে। তিনি পরবর্তীতে জানতে পেরেছেন যে ওই এক রাতে প্রায় 5 জন মানুষকে একই কায়দায় জিয়াউল হাসানের নেতৃত্বে হত্যা করা হয় এবং জিয়াউল হাসান নিজে গুলি করে হত্যা করে। এই ভয়াবহ বর্ণনা আজকে দিয়েছে এবং তার এই বর্ণনার সাথে আপনাদেরকে আরেকটু জানিয়ে রাখি, তার এই বর্ণনার সাথে আগে যে আমাদের যে ইমরুল কায়েস নামে একজন সাক্ষী সাক্ষ্য দিয়েছে, তার সাক্ষীর বর্ণনার সাথে এই সাক্ষীর বর্ণনার কিন্তু মিল আছে। আমরা কোরোবোরেশন পেয়েছি। আমরা এইটারও কোরোবোরেশন পেয়েছি, ইকবাল করিম ভূঁইয়া তৎকালীন সেনাপ্রধান, তিনি এই ট্রাইব্যুনালে এসে সাক্ষী দিয়েছেন জিয়াউল হাসানের বিরুদ্ধে যেসব ঘটনাবলী তিনি বলেছিলেন, তার আজকের এই সাক্ষী থেকে তার বক্তব্যের মধ্যেও কিন্তু আমরা কোরোবোরেশন পেয়েছি। তো এইরকম নৃশংস বর্ণনার প্রেক্ষিতে আমরা মনে করি যে জিয়াউল হাসান তার পাপের বোঝা এত ভারী হয়েছে যে এখন আমরা শুধু আদালতের ন্যায় বিচারের অপেক্ষায় আছি। ওবায়দুল কাদেরের মামলায় আমরা আরও একজন সাক্ষী, বর্তমান বাংলাদেশ সরকারের একজন মাননীয় মন্ত্রী, তিনিও সাক্ষী দিবেন বলে আমরা প্রত্যাশা করছি। আজকে আশরাফ কায়সার সাহেবের এই বক্তব্য শেষ হওয়ার পরে তার যারা যদি আজকে শেষ হয়ে যায়, তাহলে আমরা আশা করছি যে পরবর্তীতে আমাদের ওই মাননীয় মন্ত্রী, যিনি অনেক ঘটনাবলী জানেন, এইটা নামটা একটু পরে বলি, সাক্ষীর নামটাও আমরা গোপন রাখতে চাই। তিনি বাংলাদেশ সরকারের একজন প্রভাবশালী মন্ত্রী, তিনি আসবেন, তিনি আগ্রহ প্রকাশ করেছেন, তার সাক্ষ্য দিবেন। এরপরে আমরা হয়তো এই মামলাটি আবার ক্লোজ করে দিব এবং আমরা পরবর্তী কার্যক্রমে যাব।